চলছে ভোটের সরঞ্জাম বিতরণ। কাল প্রথম দফায় ১৪০ উপজেলায় নির্বাচন। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। যারা নির্দেশনা অমান্য করবেন তারা নিঃসন্দেহে কোনো না কোনোভাবে শাস্তি বা তিরস্কারের আওতায় আসবেন। শিলাবৃষ্টিতে লন্ডভন্ড মুন্সিগঞ্জ ও হবিগঞ্জের কয়েকশো হেক্টর জমি। শিলাবৃষ্টির কারণে আমাদের ফসলের জমি খুব ক্ষতিগ্রস্ত। ধান জড়াইটা বাতাসে ধান ফলাই দিছে। শিলাবৃষ্টির পরে আমরা খেতে আসলাম, আসার পরে দেখি আমাদের কোনো কিচ্ছু নাই। আগামী 10 দিন থাকবে বৃষ্টি। ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে 8 ডিগ্রি পর্যন্ত, জানালো আবহাওয়া অফিস। বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতিতে রাজি হামাস। ইসরায়েলের টালবাহানা, নেতানিয়াহু বাইডেন ফোনালাপ, প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান তুরস্কের। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারহানা নাসি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। দর্শক, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ নিয়ে নির্বাচন কমিশনে ব্রিফিং করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সরাসরি চলে যাচ্ছি আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকব। আমাদের একটা কেন্দ্র আছে মনিটর করার, এবং আমরা এখান থেকেও কেন্দ্রীয়ভাবে মনিটর করব। আশা করি প্রভাব বিস্তারের বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়াবে না। আইন অনুযায়ী তো যে ইলেকশন করতে পারবে। ভোট আর আগামীকালের ভোটের মধ্যে কোনো তুলনা আছে? 7 জানুয়ারির ভোট যেটা পার করলে আর আগামীকাল সারা দেশের উপজেলা ভোট, তুলনামূলক কোনো পার্থক্য আছে? না, তুলনামূলক পার্থক্য ওটা হচ্ছে জাতীয় সংসদের ভোট, আর আগামীটা হচ্ছে স্থানীয় সরকারের ভোট। জাতীয় সংসদের ভোট আর এর মধ্যে পার্থক্য তো সেদিক থেকে থাকবেই, কিন্তু জাতীয় সংসদের যে ভোট যেটা হয়েছে সেখানে পার্থক্য স্থানীয় সরকারের ভোটগুলোতে কন্টেস্টটা একটু বেশি হয়ে থাকে। সেই দিক থেকে যে উৎসাহ উদ্দীপনা উত্তেজনা এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে। সেই জন্য আমরাও সতর্ক অবস্থায় থাকি যেন উৎসাহ উদ্দীপনা উত্তেজনা থেকে যেন কোনো সংঘর্ষ সহিংসতা না হয়। আমরা দেখছি যে জাতীয় নির্বাচনে যেরকম রাজনৈতিক দলগুলো বেশ কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করে এবং সে অর্থে আপনাদের অতীতীয় ছিল নির্বাচন সুষ্ঠু হলেও এবারও কিন্তু এটা যে দলীয় নির্বাচন, কিন্তু দলীয় ফরম্যাটের নির্বাচনই হয়তো ক্ষমতাসীন দল দলীয় প্রতীক দেয়নি, কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু অংশ নিচ্ছে না এবং তাদের অনুসারীরাও অংশ নিচ্ছে খুব কম সংখ্যক। তাতে মানে জাতীয় নির্বাচনের মতোই কি এটা নিয়ম রক্ষার একটা নির্বাচন হয়ে যাচ্ছে কিনা আমরা ওটা জানি না। আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচন আয়োজন করা, কে কোন দল থেকে দাঁড়ালো কি দাঁড়ালো না, যারা নির্বাচন করবে তাদেরকে প্রার্থী বলা হয়। আমরা একজন প্রার্থী, দুজন প্রার্থী, 4 জন হতে পারে, 5 জন প্রার্থী হতে পারে। আমাদের কাছে থাকবে প্রার্থীকে ভোট দেবে, সে কোন দলের প্রার্থী। সেই দিক থেকে এটা নিয়ম রক্ষার ভোট কিনা, এটা মোটেই নিয়ম রক্ষার ভোট না। নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। কোনো একটা দেশের যে শাসন ব্যবস্থাকে চালু রাখতে হলে সেটা কারো পছন্দ হোক বা না হোক, এবং স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। দর্শক, উপজেলা নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ব্রিফিং করছিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে। আমরা সেখানে এতক্ষণ সরাসরি ছিলাম। কাল প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। আজ নির্বাচনী সরঞ্জাম পৌঁছাবে কেন্দ্রে কেন্দ্রে। সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, ইভিএম, অমোচনীয় কালি, ভোটার তালিকার রেজিস্ট্রার খাতা, যা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। নির্বাচনের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১৪০ উপজেলা অনুষ্ঠিত হবে।
দর্শক, আমাদের সহকর্মীরা রয়েছেন উপজেলার নির্বাচন নিয়ে খবরাখবর দেওয়ার জন্য। শুরুতেই যেতে চাই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। কাল তো 3 উপজেলায় নির্বাচন হচ্ছে, নির্বাচনী সরঞ্জাম বিতরণ কি শুরু হয়েছে কিনা? ন্যান্সির নির্বাচনী সরঞ্জাম এখন পর্যন্ত শুরু হয়নি, কারণ 11টায় জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ পুলিশদেরকে একটি নির্দেশনামূলক ব্রিফিং করবেন। মূলত সেই ব্রিফিং এর পরেই কিন্তু এখান থেকে 192টি কেন্দ্রে, সীতাকুণ্ড উপজেলার 92টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা কিন্তু তাদের যে নির্বাচনী সরঞ্জামগুলো সেগুলো আসলে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এর কিছুক্ষণ পরেই মূলত 11:30টার পর থেকেই এই সরঞ্জাম গুলো বিতরণ করা হবে এবং এরই মধ্যে আসলে প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা বেশ কিছু তারা আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আসলে অপেক্ষা করছেন যে কখন তারা নির্বাচনী সরঞ্জামগুলো বুঝে নেবেন এবং সেখান থেকে অর্থাৎ নির্বাচনী যে অফিস থেকে তাদেরকে একটি নির্দেশনা দেওয়া হবে। এবং এই নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের যে 3 উপজেলা সীতাকুণ্ড, মিরসরাই এবং সন্দ্বীপ, এই 3টি উপজেলাতে মোট ভোটার কিন্তু প্রায় 8.5 লাখ এবং এই নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধ সম্পূর্ণ হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে বেশ তৎপর রয়েছে। আর থাকবে বিজিবি সদস্য এবং মোবাইল টিমের সদস্য যারা রয়েছেন। সবকিছু মিলিয়ে বলতে পারি যে 11:30টার পরেই কিন্তু নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করা হবে এবং নির্বাচন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু বেশ তৎপর রয়েছেন। অভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা চট্টগ্রাম থেকে বরিশালে যেতে চাই। বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, বরিশাল সদর আর বাকেরগঞ্জে তো আগামীকাল নির্বাচন, সরঞ্জাম বুঝে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসেছেন কিনা, শুরু হয়েছে কিনা, দেয়া সব মিলিয়ে একটু আপডেট জানতে চাই। ন্যান্সি, বেলায় 11টার দিকে বরিশাল সদর উপজেলা থেকে যেখানকার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার কার্যালয় থেকে এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে এবং নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, অমোছনীয় কালি, মার্কার, কলম, রেজিস্ট্রি খাতা, সিলপ্যাড, সিল থেকে শুরু করে প্রায় 60 ধরনের সরঞ্জাম এখানে রয়েছে। এবং এখান থেকে যারা বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তাদেরকে এই যে সরঞ্জাম রয়েছে সেটি বুঝিয়ে দিচ্ছেন এখান থেকে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা বুঝিয়ে দিচ্ছেন। এবং যারা দায়িত্বে রয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তারা কিন্তু এই সরঞ্জাম বুঝিয়ে নিয়ে তারা সেটি যাচাই বাছাই করে দেখছেন যে যা যা দেওয়ার কথা বা তালিকা যা রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে কিনা। এবং এরপরেই কিন্তু তারা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ এবং আনসার সদস্য, তাদের মাধ্যমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সেই সরঞ্জামাদি কেন্দ্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তারা বলছেন যে এই সরঞ্জাম নিয়ে তারা কেন্দ্রে যাবেন এবং ভোট কক্ষ বুথ প্রস্তুতের কাজ শুরু করবেন যাতে সকাল থেকেই তারা ভোট গ্রহণ শুরু করতে পারেন। এবং বরিশাল সদর উপজেলার 68টি কেন্দ্রের মধ্য থেকে 2টি কেন্দ্রে, যেটি দুর্গম এলাকায় রয়েছে, সেই 2টি কেন্দ্রে ব্যালট আজই দিয়ে দেওয়া হবে এবং বাকি কেন্দ্রগুলোতে আগামীকাল সকালে ব্যালট নিয়ে যাওয়া হবে। এবং সার্বিক পরিস্থিতি যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্ভব হয়, সেক্ষেত্রে আসলে বিজিবির পাশাপাশি পুলিশ, র্যাব সদস্যরাও কাজ করছেন। ন্যান্সি। কাউসার, আপনাকে ধন্যবাদ। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের সন্তান স্বজনের প্রার্থী হওয়ার বিষয়ে কিছুটা নমনীয় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বজনদের মধ্যে ত্যাগী কর্মীরা ভোটে দাঁড়াতে পারবেন, তবে স্ত্রী সন্তানদের বিষয়ে কোনো ছাড় নেই। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এখনও মাঠে কয়েকজন মন্ত্রী এমপির সন্তান, এমনকি কোথাও কোথাও এমপি পুত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী। যারা সিদ্ধান্ত মানছেন না তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবেই, যার প্রতিফলন থাকবে ভবিষ্যৎ রাজনীতিতে। তাওহিদ মিথুনের রিপোর্ট। উপজেলা নির্বাচনের প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের ভেতরে এখনো চলছে আলোচনা সমালোচনা। সামনেই প্রথম ধাপের নির্বাচন, শুরু হয়েছে দ্বিতীয় ধাপের মনোনয়ন প্রক্রিয়া, কিন্তু এখনো কিছু মন্ত্রী এমপি সন্তান স্বজনরা প্রার্থী হয়ে আছেন ভোটের মাঠে। এ বিষয়ে দলীয় সভাপতির নির্দেশনা ছিল আগে থেকেই। সবশেষ বৃহস্পতিবার সংসদীয় দলের সভায় মুখ খোলেন প্রধানমন্ত্রী। জোর দিয়ে বলেন, মন্ত্রী এমপির স্ত্রী সন্তানরা প্রার্থী হতে পারবেন না। দীর্ঘদিনের ত্যাগী নেতা ছাড়া অন্যদের প্রার্থী হতে নিরুৎসাহিত করেছেন।
এরপরও ভোটের মাঠে আছেন কয়েকজন মন্ত্রী এমপি সন্তান ও স্বজনরা। সম্প্রতি নোয়াখালীতে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই ভাগিনা। মাঠে পুরোদমে প্রচারণা চালাচ্ছেন এমপি একরাম চৌধুরীর পুত্র। মাদারীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য স্থানীয় এমপি শাহজাহান খানের ছেলে। তাদের দাবি নিজ যোগ্যতাতেই হয়েছেন প্রার্থী। স্বজনদের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী এই তিনজন করতে পারবে না, তারপরে তো অনেকে করে। আমার বেলা কেন এই অবস্থা? তো আমি তো বাগিনা হিসাবে রক্তের মধ্যে পড়ি না, আত্মীয়তার মধ্যে পড়ি না, আত্মীয় হই নিকট আত্মীয়ের মধ্যে পড়ি না, তা আমি নির্বাচন করতে পারবো। আমার আব্বা যেভাবে আপনাদের সেবা করেছে, আপনাদের জন্য কাজ করেছে, উপজেলার জন্য কাজ করেছে, ঠিক সেভাবেই আমি আপনাদের জন্য কাজ করতে চাই। সমাজের সকল পর্যায়ের মানুষের মধ্যেই একটি উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, আনন্দ দেখতে পাচ্ছি আমি নির্বাচনে নামার পর থেকে। দলের সাধারণ সম্পাদক এরই মধ্যে স্পষ্ট করেছেন, যারা সিদ্ধান্ত মানছেন না তাদের প্রতি দলের সমর্থন নেই। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলা, তো সেখানে প্রশ্নটা হচ্ছে আমার এই প্রার্থীটার পেছনে সমর্থন আছে কিনা, সম্মতি আছে কিনা, আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছি কিনা। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের দাবি, দলের প্রধানের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এরই মধ্যে অনেক মন্ত্রী এমপি সন্তান স্বজনরা ভোটের মাঠ থেকে সরে গেছেন। যারা কোথাও রাজনীতি করে না, শুধুমাত্র বিশিষ্ট পদধারীদের সন্তান হওয়ার কারণে, স্ত্রী হওয়ার কারণে তারা যদি নির্বাচন করেন, এটিকে দৃষ্টিকটু দেখায়। এবং আমাদের আওয়ামী লীগের মূল শক্তিটাই হচ্ছে আমাদের তৃণমূল, যারা জমি বিক্রি করে আওয়ামী লীগ করেছেন, ফসল বিক্রি করে আওয়ামী লীগ করেছেন, নিজের পরিবারকে বঞ্চিত করে আওয়ামী লীগ করেছেন। এই মানুষগুলো একটু মর্যাদা চায়। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে নিয়েও কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। আসলে রাজনৈতিক দল আওয়ামী লীগ একটি পরিবার, এখানে শাস্তির নানাবিধ সিস্টেম আছে। এখানে কোনো শাস্তি প্রকাশ্য হয়, কোনো শাস্তি অপ্রকাশ্য হয়। তো যারা নির্দেশনা অমান্য করবেন তারা নিঃসন্দেহে কোনো না কোনোভাবে শাস্তি বা তিরস্কারের আওতায় আসবেন। আলোচনা সমালোচনা আর শঙ্কা কাটিয়ে উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক করতে মন্ত্রী এমপিদের প্রভাবমুক্ত ভোট আয়োজনের দাবি জানিয়েছেন প্রার্থীরা। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। আগামী 7 থেকে 8 দিন টানা বৃষ্টি থাকবে। সারা দেশে 10 দিন পর্যন্ত অব্যাহত থাকবে বৃষ্টিপাত। নতুন এই তথ্য দিলে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি বলেন, বৃষ্টির পর আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে, তবে সে সময় তীব্রতা তুলনামূলক কম থাকবে। আবহাওয়া অফিস জানায়, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, তবে সারাদিন বৃষ্টি না হলেও দিনে 2-1 বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে পারে। বৈরী আবহাওয়ার সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত ফেনীতে 130 মিলিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়। 24 ঘন্টায় দিনের তাপমাত্রা ঢাকা ও রাজশাহীতে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। 4-5 দিন এই যে বৃষ্টির প্যাটার্ন, এই প্যাটার্নটা কন্টিনিউ করবে, এমনকি এটা আরও বাড়তেও পারে। আগামী 7-8 দিন, এমনকি 10 দিনও এই বৃষ্টিটা কন্টিনিউ করতে পারে। তবে আপনাদের ধরে নিতে হবে, বৃষ্টি হয়তো রেগুলার নাও হতে পারে, হয়তো একদিন ব্রেক দিতে পারে, অথবা দিনে 1 বার হতে পারে বা 2 বার হতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা ওই ধরনের যে বেশি হওয়া সেরকম হবে না। ঝড় আর শিলাবৃষ্টিতে লন্ডভন্ড মুন্সিগঞ্জ ও হবিগঞ্জের কয়েকশো হেক্টর জমির ফসল। ঘূর্ণি বাতাসে নুয়ে পড়েছে হাওরের পাকা ধান। শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত মৌসুমি শাকসবজিও। আর্থিক লোকসানের মুখে কৃষকের দাবি সরকারি সহায়তার। ঝড়ের পর স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলি জমিতে। মুন্সিগঞ্জের রমজানবেগ এলাকায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। শিলাবৃষ্টিতে মাটির সাথে মিশে গেছে 350 হেক্টর জমির ধান, কুমড়া, বাঙ্গি, তরমুজ সহ বিভিন্ন ফসল। প্রকৃতির রুদ্ররূপে দিশেহারা কৃষক। 4 লাখ টাকার মধ্যে খরচ হয়ে গেছে, 7 লাখ টাকা মাল হয়েছিল, আল্লাহ দিলাম, প্রচুর দেওয়া দিয়েছিল আল্লাহ, দিব কিছু দেনা ফেনা, সেই ক্ষমতা আল্লাহ আমার নাই। গতকাল রাত্রে শিলাবৃষ্টির পরে আমরা খেতে আসলাম, আসার পরে দেখি আমাদের কোনো কিচ্ছু নাই, কোনো পাতা, কোনো গাছ কিচ্ছু নাই, শুধু বাঙ্গি এগুলা হিলে নষ্ট করে ফেলছে। বটবুটি লাগাই না আছে, ফাট লাগাই না আছে, কচু লাগাই না আছে, ওই যে এরিদান লাগাইছে, এরিদান আমার গেছে গা, ধনসা লাগাইছে, নানান ফসল, সব কোনো ফসল নাই। ক্ষয়ক্ষতি কমাতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
প্রাকৃতিক দুর্যোগের জন্য কোনো প্রণোদনা ঘোষণা হয়নি, যার জন্য আমরা কৃষক পর্যায়ে এখন পর্যন্ত সরাসরি কোনো প্রণোদনা দিতে পারছি না। শিলাবৃষ্টির আঘাত থেকে রক্ষা পায়নি হবিগঞ্জ সদর ও বানিয়াচং হাওরের পাকা ধান। বিস্তীর্ণ জমি জুড়েই দৃশ্যমান কালবৈশাখীর ভয়াল থাবা। ক্ষতিগ্রস্ত জমি থেকে ধান কাটতে শুরু করেছে চাষিরা। বেশিরভাগ জমির ধানে মিশে গেছে মাটির সাথে। পানির নিচে তলিয়ে রয়েছে জমি। মেঘলা আবহাওয়ায় শুকানো যাচ্ছে না কষ্টের ফসল। অতি শিলাবৃষ্টির কারণে আমাদের ফসলের জমি খুব ক্ষতিগ্রস্ত। আমরা কৃষক সব ক্ষতিগ্রস্ত। আমাদের যা ওই আগে কাটছিল, এখন বর্তমানে আমরা খুব ক্ষতিগ্রস্ততা আছি। শিলাবৃষ্টি ধান জড়াইছে আর বাতাসে ধান ফেলাই দিছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতির মুখে দিশেহারা কৃষকদের দাবি সরকারি সহায়তার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে আটকের প্রতিবাদে তার সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কলিট তালুকদার। কলিট, সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই, সমর্থকরা কি বলছেন? লেন্সি, আসলে গত রাত্রে যখন সেই সুজানগর উপজেলা বর্তমান চেয়ারম্যান এবং তিনি চেয়ারম্যান প্রার্থী, উপজেলার চেয়ারম্যান প্রার্থী, তাকে যখন আটক করে, আটকের পর থেকেই সেই রাত থেকেই কিন্তু তার সমর্থকেরা এই সুজানগর সড়কটি অবরোধ, সুজানগর সড়ক এবং থানা অবরোধ করে তারা বিক্ষোভ করছে সেই শাহিনুজ্জামান শাহিনের মুক্তির দাবিতে। আপনি যদি দেখেন, আমি রয়েছি সেই সুজানগর থানার সামনে। সুজানগর থানার সামনে সেই তার অসংখ্য সমর্থকেরা ঘেরাও করে রেখেছে। শুধু সুজানগর থানাই নয়, সুজানগর যে আঞ্চলিক সড়কটি রয়েছে, যে বাজার সড়ক, সেই বাজারের সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে, ইট ফেলে তারা অবরোধ করে রেখেছে। আমার সঙ্গে কথা হচ্ছে র্যাবের। আসলে আমরা জানতে চেয়েছিলাম যে এখন আইনগত কি প্রক্রিয়াটি হবে, তা র্যাব বলেছেন যেহেতু নির্বাচনের একদিন আগেকার ঘটনা, যে কারণে এই নির্বাচন যে রিটার্নিং কর্মকর্তা আছে তিনি সিদ্ধান্ত নেওয়ার পরেই আসলে সেই আইনগত বিষয়টি আসবে। লেন্সি, কলিট, আপনাকে ধন্যবাদ। অনেক দর কষাকষির পর হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিলেও এখন নতুন অজুহাত দিয়ে টালবাহানা শুরু করেছে ইসরায়েল। এতদিন হামাসকে দায়ী করা দেশটি এখন বলছে যুদ্ধবিরতি প্রস্তাবে তাদের শর্ত পূরণ হয়নি। আলোচনা এগিয়ে নিতে কায়রোতে নতুন প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। এরই মধ্যে হয়েছে নেতানিয়াহু বাইডেন ফোনালাপ। অবশেষে যুদ্ধবিরতি ইস্যুতে কিঞ্চিত আশার আলো। মধ্যস্থতাকারী দুই দেশের প্রস্তাবে রাজি হয়েছে হামাস। সেই খবরেই উল্লাসে মাতোয়ারা রাফায় আশ্রিত ফিলিস্তিনিরা। তবে আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। আগ্রাসন বন্ধ না করার নানা খোঁড়া যুক্তি হাজির করল নেতানিয়াহু প্রশাসন। দাবি প্রস্তাবটিতে উপেক্ষা করা হয়েছে ইসরায়েলি শর্ত। জানানো হয় আরও আলোচনার জন্য কায়রোয় পাঠানো হবে নতুন প্রতিনিধি দল। ইসরায়েলের দাবি দেওয়া একেবারেই উপেক্ষিত যুদ্ধবিরতি প্রস্তাবে গ্রহণযোগ্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছি আমরা। আলোচনা আরও ফলপ্রসূ করতে মিশর যাবে নতুন প্রতিনিধি দল। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাফায় অভিযান চালানোর সিদ্ধান্ত শোনালো ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। ভাষ্য, হামাসের ওপর সামরিক চাপ প্রয়োগই জিম্মি উদ্ধারের একমাত্র উপায়। ইসরায়েল প্রতিটি প্রতিক্রিয়া গুরুত্বের সাথে বিবেচনা করছে। আমাদের মূল লক্ষ্য জিম্মিদের নিজ বাড়িতে ফিরিয়ে আনা। পাশাপাশি গাজা উপত্যকায় চলমান থাকবে অভিযান। তবে নতুন অভিযান ঠেকাতে তৎপর ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ইস্যুতে হামাস সম্মত হওয়ার পরই নেতানিয়াহুর সাথে ফোনালাপ সেরেছেন বাইডেন। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি ও অভিযান ইস্যুতে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও কথা বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। কেরেম শালোম ক্রসিং খুলে দিতেও রাজি হয়েছেন নেতানিয়াহু। রাফার ব্যাপারেও যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, বারবার অভিযান না চালানোর অনুরোধ জানানো হয়েছে। দুপক্ষ ঐক্যমতে পৌঁছালে এবারের যুদ্ধবিরতি কার্যকর হবে 3 ধাপে। প্রথম দুটিতে 42 দিন করে প্রায় 3 মাস বন্ধ থাকবে যুদ্ধ। প্রথমেই মুক্তি দেওয়া হবে 33 জিম্মিকে। বিনিময়ে মুক্ত হবেন ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিরাও। তবে জানানো হয়নি সঠিক সংখ্যা। দ্বিতীয় ধাপে গাজা থেকে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনা। সে সময়ও হবে বন্দী ও জিম্মি বিনিময়। তৃতীয় ধাপে সংস্কার শুরু হবে উপত্যকার। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ।
ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সাথে হামাসের সম্মতির প্রতি জানান সাধুবাদ। সোমবার তুর্কি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ইস্যু। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এরদোগান। হামাসের অবস্থানের জন্য ধন্যবাদ জানান তিনি। প্রত্যাশা ইসরায়েলও যুদ্ধবিরতির শর্ত মেনে নেবে। এ বিষয়ে তেল আবিবকে চাপ প্রয়োগের উপর গুরুত্ব দেন এরদোগান। পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পশ্চিমাদের প্রতি। হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই। একই পদক্ষেপ ইসরায়েলকেও নিতে হবে। এ বিষয়ে ইসরায়েলি প্রশাসনের উপর চাপ প্রয়োগের আহ্বান জানাই পশ্চিমা দেশগুলোর প্রতি। ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোটাভুটি চলবে সন্ধে 6টা পর্যন্ত। তৃতীয় দফায় ভোট হচ্ছে 12 রাজ্যে 94 আসনে। এসব আসনের বিপরীতে লড়ছেন 1351 জন প্রার্থী। পশ্চিমবঙ্গে 4 আসন, জঙ্গিপুর, উত্তর ও দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদে চলছে ভোট। এ দফায় গুজরাটের গান্ধীনগর থেকে লড়ছেন হেভিওয়েট প্রার্থী ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের 25টি আসনে হচ্ছে নির্বাচন। প্রার্থী মারা যাওয়ায় ভোট হবে না সুরাট আসনে। কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে। ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগও তুলেছেন বিজেপির কয়েকজন প্রার্থী। 7 দফা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয়ে গেল 19 ও 26 এপ্রিল। প্রথম ধাপে 102 এবং দ্বিতীয় ধাপে 89টি আসনে হয় ভোট গ্রহণ। 4 জুন প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল।